বিয়ের ৩ দিনের মাথায় পূর্ণতার স্বামী বিদেশে পাড়ি জমায়। আজ দীর্ঘ ৫ বছর পর পূর্ণতার স্বামী বিদেশ থেকে বাড়ি আসছে। ঘরের ছেলে এত বছর পর ঘরে আসছে, এজন্য বাড়িতে আনন্দের জোয়ার নেমে এসেছে। সবাই আনন্দে ছোটাছুটি করলেও এখানে পূর্ণতার মাঝে কোনো আনন্দ বিরাজ করছে না। পূর্ণতা খুব ভালো করেই জানে ওর স্বামী ওকে পছন্দ করে না। এমনকি ওকে বউয়ের অধিকার অবধি দেয়নি। বিদেশে গেছে ৫ বছর হয়েছে। তাদের বিয়েরও ৫ বছর হলো। এতটা সময় গেছে কিন্তু ওর স্বামী ওর সাথে যোগাযোগ খুব সীমিত হয়েছে। ১ম স্বামীর জন্য কাঁদতো। কেন তাকে এইভাবে ফেলে গেল? বিয়েতে রাজি না থাকলেও বিয়েটা করে তার জীবন নষ্ট করার কি দরকার ছিল? শুধু বিয়ের তকমা লাগিয়ে ওকে সবার কাছে অপয়া করে দিয়েছিল। স্বামী ধরে রাখতে পারেনি। এসব বলে মানুষের কম কটু কথা তো ওকে হজম করতে হয়নি। পূর্ণতা রান্নাঘরে ঢুকে দেখল ওর শাশুড়ি খুব যত্ন সহকারে খাবার রান্না করছে। ওকে দেখে একগাল হেসে বললেন, যাও সুন্দর করে রেডি হয়ে থাকো, সুন্দর করে সাজগোজ করো, কতদিন পর ছেলেটা আসছে, আজ আর রান্নাঘরে এসে নিজের সুন্দর মুখটা কালসেটে করে ফেলো না। পূর্ণতা কিছু বলতে চাইলো, কিন্তু তিনি হাত দিয়ে থামিয়ে তৈরি হতে বলল। পূর্ণতা তাকে মায়ের মতো সম্মান করে, তার জন্যই স্বামীর অবহেলা পেয়েও শ্বশুরবাড়ি ছেড়ে যেতে পারেনি। পূর্ণতা তার কথা অমান্য করতে পারবে না। ও শুধু ভাবে, এত ভালো একজন মায়ের এমন ছেলে কিভাবে হলো। পূর্ণতা রুমে এসে বসে রইল। কিসের সাজগোজ, কিসের কি, কিচ্ছু করবে না। করলেও কি তিনি দেখবে? কখনোই না। ৫ বছর আগে যে তার বাসর ঘরে থাকা বউয়ের দিকে ফিরেও তাকায়নি, আজ এত বছর পর এসে সে ওর দিকে তাকাবে? এটাও কি সম্ভব? পূর্ণতা সাজতে না চাইলে কি হবে? ওর ননাসের বড় মেয়ে আয়রা জোর করে ওকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিল। ও দাঁতে দাঁত চেপেছিল, কিন্তু কিছু বলার সাহস পায়নি। দুপুর ৩টায় পরপর গাড়ি এসে হর্ন বাজিয়ে জানাল দিল তিনি এসেছেন। মানুষটা চলে এসেছে। পূর্ণতার বুক ঢিপ ঢিপ করছে। ২ বছর আগে তার সাথে ওর কথা হয়েছিল শেষবার। শাশুড়ি মা জোর করে কথা বলতে দিয়েছিল। সে ঝগড়া করে বলেছিল, আমার কাছে আর কোনোদিন ফোন দিলে সে নাকি আর কোনোদিনও তার বাবা মায়ের সাথেও যোগাযোগ করবে না। সেদিনের পর আর কেউ আমার কাছে ফোন দিত না। আমিও নিজের মতো চলতেছিলাম। তার আশা আমি ছেড়েই দিয়েছি সেই দিনই। মামা মামি বলে আমার সেই ভাগ্নি ডাকতে এলো। আমাকে জোর করে টেনে নিয়ে এলো ডাইনিং রুমে। সোফায় বসে আছে আমার সেই ৫ বছর আগে বিবাহ করা স্বামী। ৫ বছরে তার শরীরের গঠন অনেক পরিবর্তন হয়েছে। আগের থেকে স্বাস্থ্য হয়েছে, গায়ের রং যেন ফর্সা হয়েছে আরো একটু। তাকে দেখতে দেখতে পূর্ণতা পাশে তাকালো। একটা মেয়ে বসে আছে। কে এই মেয়েটি ওনার সাথে এসেছে? পূর্ণতার শাশুড়ি পূর্ণতাকে টেনে ছেলের সামনে নিয়ে বলল, দিদান, ওকে চিনতে পারছিস? দিদান পূর্ণতার দিকে তাকিয়ে কিছু মনে করার চেষ্টা করে বলল, এটা কে মা? ও কি বড় আপুর মেয়ে আয়রা? দিদানের কথা শুনে সবাই খিলখিলিয়ে হেসে উঠল। পূর্ণতা মনে মনে হাসছে। পূর্ণতার মনের হাসির সাথেও বাস্তবের হাসির রেশ পাওয়া গেল। আয়রা হাসি মুখে এগিয়ে এসে বলল, মামু, এই যে আমি। তুমি মামিকে ভাগ্নি ভাবছো? বলেই হেসে দিল। দিদান কপাল কুঁচকে বলল, এটা আবার কোন মামি তোর? মামু, কি যে বলো না, এটা আমার দিদার মামার বউ পূর্ণতা মামি, তোমার বউ। দিদান অবাক চোখে পূর্ণতার দিকে তাকালো। দিদানের পাশে বসা মেয়েটি অবাক চোখে তাকিয়ে আছে। দিদান ঢোক গিলে বলল, কি সব বলছে মা? মজা করছো কেন তোমরা? ও তো আমার চাচাতো বোন। বউ বলে মজা করার অভ্যাস আর তোমাদের গেল না। যাই হোক, পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে তোমার ছেলের বউ শশী। সবাই চোখ কপালে তুলে তাকিয়ে আছে পাশে বসে থাকা মেয়েটির দিকে। মেয়েটি বসা থেকে উঠে দিদানের মাকে সালাম করতে চাইল। পূর্ণতা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বউ কথাটা শুনতেই চমকে তাকালো। এই মানুষটা ওর নয়। ও জানে তাকে নিয়ে ওর কোনো আশা প্রত্যাশাও ছিল না। তবুও কেন আরেকজন বউ বলে পরিচয় করিয়ে দেওয়াতে ওর বুকটা কেঁপে উঠল। ওর চোখে কেন জল চিকচিক করে উঠল। পূর্ণতা শশীকে এগিয়ে আসতে দেখে পিছিয়ে যায়। শশী পায়ে হাত দিয়ে সালাম করে দিদানের মা আশালতাকে। আশালতা ছেলের দিকে বিস্ময়কর চাহনি দিয়ে তাকিয়ে আছে। উনি পূর্ণতার দিকে তাকাবে কি করে? মেয়েটা তো সব আশা ছেড়েই দিয়েছিল, তবু জোর করেছে তারা। তাদের নিজের ছেলের উপরে বিশ্বাস ছিল, ভেবেছিল এতদিন পরে এসে হয়তো স্ত্রীকে মেনে নেবে। কিন্তু ছেলে এটা কি করে নিয়ে এলো? এক স্ত্রী থাকতে আরও একটা বিয়ে করে নিয়ে এসছে। কেউ আর এগিয়ে এসে কথা বলল না দিদানের সাথে। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তারপর সবাই যে যার কাজে চলে যায়। থমকে দাঁড়িয়ে থাকে আশালতা বেগম। ছেলের থেকে এমনটা কোনোদিন আশা করেনি। এইভাবে ছেলে তার নাক কাটবে ভাবতেও পারেনি। দিদান আর শশী দিদানের রুমে চলে যায়। আশালতা পূর্ণতার দিকে তাকিয়ে বলে, আমায় ক্ষমা করে দিস মা। দিদান এমন করবে আমি কল্পনাতেও ভাবিনি। নিজের ছেলেকে আমি চিনতে পারিনি রে মা। আমি তোমার মায়ের জায়গা দিয়েছি। মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চেয়ে সেই জায়গাটা কেড়ে নিও না। ওনার প্রতি আমার চাওয়া অনেক আগে শেষ হয়ে গেছে। তোমাদের মিথ্যে আশা নিয়ে থাকাটা এবার অন্তত বন্ধ হোক।
উনি এই কাজটা করে ভালোই করেছেন। তোর কি হবে? আমরা যে তোর কাছে অপরাধী হয়ে গেলাম রে। আমার আবার কি হবে? তোমার ছেলে আমায় মেনে নেয়নি বলে কি আমার আর কোনো গতি হবে না? আমি একজন স্বনির্ভর মেয়ে, নিজের দায়িত্ব আমি নিজেই নিতে পারি। তুই আমাদের কাছ থেকে চলে যাবি? কিভাবে থাকবো আমরা তোকে ছাড়া? তুই ছাড়া এই বাড়িটা খুব ফাঁকা হবে রে। তুই তো আমার মেয়ে, বল তাই না? মাকে ছেড়ে চলে যাস না, মেয়ে হয়ে থাক না আমাদের সাথে। এটা সম্ভব না মা, তুমি নিজেও জানো স্বামীর বাড়ি মেয়ে হয়ে থাকা যায় না। এখানে থাকলে আমাকে অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হবে। আমি এখানে থাকতে পারবো না মা, ক্ষমা করো আমায়। আমাকে চলে যেতেই হবে। আমার ছেলেটা খুব বোকা রে, খাঁটি সোনাকে রেখে সে কি করে ধরে আনলো আমি জানি না। তোকেও আমি আটকাবো না, সেই অধিকারও আমার নেই। আমাদের জন্য এমনিতেই অনেক সহ্য করেছিস, আর না। এবার তুই সুখে থাক, চলেই তো যাবি, আর 2টা দিন পর যা। সাইমনের জন্মদিনের দিনটা আমাদের সাথে কাটিয়ে যা। পূর্ণতা রাজি হয়। শশী দিদানের রুমে এসে জহরি নজরে রুমটা দেখছে। দিদান ঘামছে অনবরত। শশী কোনোভাবে আগের বিয়ের কথা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। শশী আলমারি খুলে মেয়েদের পোশাক দেখে। ড্রেসিং টেবিলের সামনেও মেয়েদের কসমেটিক। এসব কি দিদান? এত মেয়েলি জিনিস কেন তোমার রুমে? এটা তোমার রুমই তো? দিদান উত্তর দিতে পারছে না, ভয়ে ভীত হয়ে আছে। পূর্ণদা প্রবেশ করে তখন রুমে। আসলে ভাবি, আপনার স্বামীর রুমে আমি কয়েকদিন ধরে ছিলাম, এজন্য আমার জিনিসপত্র এখানে রয়ে গেছে। শশী অবাক সুরে বলল, তুমি এখানে থাকতে? হ্যাঁ মানে উনি তো বিদেশে থাকতো, রুমটা খালি ছিল, তাই আর কি থাকতাম। আপনারা চলে আসছেন, এবার আপনারাই থাকবেন। একটু বসেন, আমি সব জিনিস নিয়ে যাচ্ছি। বলেই পূর্ণতা আলমারি থেকে সব ড্রেস বের করে আনে। নিজের সমস্ত জিনিস নিয়ে বেরিয়ে আসে। দিদান হাঁ করে তাকিয়েছিল পূর্ণতার দিকে। এই মেয়েটা ওর বউ ছিল, সে এত সব জানার পরেও এতটা স্বাভাবিক আছে ভাবতেই পারছে না। শশী সন্দেহের চোখে তাকিয়ে বলল, দিদান, মেয়েটার কথা আমার পছন্দ হলো না। ও তোমায় আমার স্বামী বলে সম্বোধন করলো কেন? চাচাতো বোনরা কি এইভাবে সম্বোধন করে? তুমি আমার থেকে কি কিছু লুকোচ্ছ না তো? পূর্ণতা শাশুড়ির সাথে শুয়েছে, এই বাসায় ওর দম আটকে আসছে। স্বামীকে খুব ভালোবাসে এমনটাও নয়, ভালোবাসার তেমন সুযোগও পায়নি। বিয়ের পর তাকে চেনার আগেই উধাও, তারপর একাই কাটলো 5টা বছর। 5 বছর পর আবার স্বামী নামক মানুষটার সাথে দেখা হলো, কিন্তু সেই আগের মতোই। আগের দূরত্বে তৃতীয় জন ছিল না, কিন্তু এবারকার দূরত্বে তৃতীয় জন আছে। আচ্ছা, ওর তৃতীয় জন কাকে বলা উচিত? যাকে ওর স্বামী বিয়ে করে নিয়ে এসেছে তাকে, নাকি নিজেকে? ভেতর থেকে তাচ্ছিলের হাসি বেরিয়ে আসতে চাইল। ও নিজেই তাদের জীবনের তৃতীয় জন, এটা কেন ও ভুলে যায়? পূর্ণতা আস্তে করে উঠে বসলো, নিঃশ্বাস আটকে রেখেছে। মনে হচ্ছে নিঃশ্বাসের শব্দ অতিরিক্ত শোনা যাচ্ছে। আর এই শব্দে যদি শাশুড়িমার ঘুম ভেঙে যায়? সেই ভয়ে ও শ্বাস আটকে উঠে দাঁড়ালো, তারপর পা টিপে দরজা খুলে বেরিয়ে এলো রুম থেকে। ও ঘুমোতে পারছে না, একে তো মনটা অশান্ত হয়ে আছে, তার মধ্যে আশালতা ঘুমের মধ্যে জোরে জোরে নাক ডাকে। তার পাশে কেউ ঘুমোতে পারে না, কিন্তু শাশুড়ি এত আদর করে ওকে নিয়ে শুয়েছে, ও মানা করতে পারেনি। পূর্ণতা কি করবে ভাবতে ভাবতে কিচেনের দিকে হাঁটা ধরলো। ড্রয়িং রুম পেরিয়ে কিচেনে যেতে হয়। রাতের খাবারটাও পূর্ণতা খেতে পারেনি ঠিক মতো। এখন কিছু খাবে ভাবলো, না খেয়ে কেন থাকবে ও? খুব বাজে কিছু কি ঘটেছে? কই না তো। ও কেন শোক পালন করবে? হাঁটতে হাঁটতে পূর্ণতা ড্রয়িং রুমে চলে আসলো। এসে ওর চোখ ছানা বড়া হয়ে গেল, ও থমকে দাঁড়িয়ে পড়ল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে সামনে। দিদান সোফায় শুয়ে আছে। রাতে হালকা হালকা শীত পড়ে, দিদান ঘুমের মধ্যে জড়সড় হয়ে আছে। পূর্ণতা কিং কর্তব্য বিমূঢ় হয়ে এগিয়ে এলো, খুব সাবধানে, তারপর দিদানের দিকে ভালো করে তাকালো। কি ব্যাপার, উনি বউ ফেলে একা এখানে ঘুমোচ্ছেন কেন? দুজনে কি ঝগড়া করে আলাদা ঘুমিয়েছে নাকি? কপাল কুঁচকে পূর্ণতা দিদানের দিকে তাকিয়ে আছে। ঘুমের মধ্যে মশার কামড় খেয়ে দিদার নড়ে উঠতেই চমকে উঠল পূর্ণতা। সোফার পেছনে নিজেকে আড়াল করে লুকিয়ে বসে পড়ল। দিদার নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেছে। এইটুকু সোফায় লম্বা চওড়া মানুষটাকে ঘুমাতে ভালোই যুদ্ধ করতে হচ্ছে। দিদানের এই অবস্থা দেখে কেন জানি পূর্ণতার খুব বেশি মজা লাগলো। ও মুখ চেপে ধরে ড্রয়িং রুম পেরিয়ে কিচেনে চলে এলো। কিচেনে এসে আর পূর্ণতা হাসি ধরে রাখতে পারল না, ও খিলখিলিয়ে হাসছে। ওর হাসির শব্দে এদিকে ঘুমিয়ে থাকা দিদানের ঘুমও ভেঙে গেল। দিদান কপাল কুঁচকে হাসির শব্দ কোথা থেকে আসছে খুঁজছে। ঘুম ঘুম চোখে উঠে বসলো দিদান, তারপর হাসির আওয়াজ অনুসরণ করে কিচেনের কাছে আসতেই ও নিশ্চিত হয়ে গেল কেউ ওখান থেকে হাসছে। ও কিছুটা ভয় পেল, কারণ ও সোফায় শুয়েছে, এটা কি কেউ দেখে ফেলেছে? লজ্জা ও ভয় মিশ্রিত করে দিদান কিচেনে প্রবেশ করতেই দেখলো পূর্ণতা মুখ চেপে ধরে আসছে। আচমকায় দিদানকে কিচেনে দেখে থমকে পূর্ণতা হাসি থামিয়ে দেয়, কিন্তু এখনো রেস্ট যায়নি। ও সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। দিদান পূর্ণতাকে দেখে কপাল কুঁচকে বলল, হাসছো কেন? পূর্ণতা হেসে বলল, আপনাকে বলবো কেন? আমার হাসি পেয়েছে, আমি হেসেছি, আপনার প্রবলেম কি?
দিদান পূর্ণতার কথা শুনে রাগান্বিত স্বরে বলল, তুমি আমাকে সোফায় শোয়া দেখেছো তাই না, এই জন্য হাসছো। আপনার ধারণা অতটাও ভুল নয়, বলেই আবার পূর্ণতা হেসে উঠল। দিদান লজ্জায় মাটির সাথে মিশে গেল, কি বলে পরিস্থিতি ম্যানেজ করবে ভাবতে লাগলো। পূর্ণতা দিদানকে পাশ কাটিয়ে ফ্রিজ থেকে খাবার বের করে এনে গরম করতে লাগলো। আর দিদান থম মেরে সেখানে দাঁড়িয়ে আছে। পূর্ণতা বলল, দাঁড়িয়ে আছেন কেন, যান ঘুমোন। দিদান বলল, আমাদের মধ্যে কিন্তু তোমার জন্যই ঝগড়া হয়েছে, আমাকে তোমার জন্য বাইরে ঘুমাতে হয়েছে। পূর্ণতা কপাল কুঁচকে আশ্চর্য গলায় বলল, আমার জন্য কেন ঝগড়া হবে, আমি কি করলাম? দিদান বলল, তোমার সবকিছু আমার রুমে ছিল তাই শশী সন্দেহ করেছে, তো এখানে আমার কি দোষ, বিয়ের পর থেকে তো আমি ওখানেই থাকি। থেমে ফের বলল, আপনি কি জানিয়ে এসেছেন যে নতুন বউ নিয়ে আসবেন, পুরাতন বউকে রুম ত্যাগ করতে হবে? দিদান বলল, আমি তো জানতাম তুমি চলে গেছো, এত কিছুর পরও যে মাটি আঁকড়ে পড়ে থাকবে কে জানতো। দেখুন, আমি চলে যেতেই চেয়েছিলাম, কিন্তু আপনার আম্মা আমাকে যেতে দেয়নি। তার নাকি আপনার উপরে অনেক বিশ্বাস, আপনি নাকি ফিরে এসে আমাকে মেনে নেবেন, তার জন্য আমাকে পড়ে থাকতে হয়েছে। আর আপনি তো তখন ছিলেন না, থাকলে হয়তো সবকিছু মীমাংসা করার আগেই চলে যেতে পারতাম। থাক, চিন্তা করবেন না, আমি আপনার ঘাড়ে চেপে বসবো না। আমাদের বিয়ের কথাটাও আপনার বউ জানতে পারবে না, আমি খুব শীঘ্রই চলে যাব। আর ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন। একদমে কথাটা বলে পূর্ণতা থামলো। কথাগুলো বলে কেন জানি ওর অদ্ভুত রকমের শান্তি লাগতে শুরু করলো। বিয়ের 5 বছরে 5টা কথাও স্বামীর সাথে বলতে পারেনি, কিন্তু আজকে পেরেছে। কথাগুলো হয়তো প্রেমের নয়, কিন্তু প্রশান্তির। দিদান হাঁ করে পূর্ণতার কথা গিলল। ও ভাবেনি এত তাড়াতাড়ি পূর্ণতা ওকে ছাড়বে। ও ভাবছিল কিভাবে ওকে দিয়ে ডিভোর্স দেওয়াবে, কিন্তু এত সুন্দরভাবে পূর্ণতা রাজি হয়ে যাবে আর ওর পথ সহজ করে দেবে ও কল্পনাও করেনি। কল্পনার বাইরে কিছু ঘটলে মানুষ থমকে যায়। দিদানও থমকালো। পূর্ণতা খাবার প্লেটে নিয়ে খাচ্ছে, পেছন থেকে কর্কশ কণ্ঠে কেউ একজন বলে উঠল, তোমরা এখানে কি করছো? শশীর কণ্ঠস্বর শুনতেই দিদান চমকে উঠল। লাফিয়ে পেছনে তাকাতেই দেখলো শশী রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। পূর্ণতা খাবার উঁচু করে দেখিয়ে বলল, ভাবি খাচ্ছিলাম, তখন খেতে পারিনি, কিন্তু ঘুমের মধ্যে অনুভব করলাম না খেলে আমি ঘুমোতে পারবো না, তাই খেতে এসেছি। আমি আসলে এমনি খিদে সহ্য করতে পারি না, ছোট থেকে রাগ করলেও খাবার খেয়ে নিতাম। কখনো খাবার থেকে নিজেকে সরিয়ে রাগ অভিমান করতে পারি না। আর রাতে খাবার খাওয়ার আগে থেকেই অভ্যাস, মাঝরাতে উঠে ভূতের মতো খাবার খাই। দাঁত কেলিয়ে বলল পূর্ণতা। শশী পূর্ণতার রচনার কথা না গেলে দিদানকে উদ্দেশ্য করে বলল, এই মেয়েটার সাথে তুমি কি করছিলে দিদান? দিদান শশীর হাত ধরে বলল, বাইরে চলো বলছি। তুমি কি খালি ভুল জায়গায় এসে ভুল বুঝবে নাকি? হাত ছাড়ো। এত রাতে তুমি এই মেয়ের সাথে কি করছিলে, স্পষ্টভাবে বলো। দিদান পূর্ণতার সামনে শশীর এমন ধমক খেয়ে লজ্জায় লাল হয়ে উঠল। পূর্ণতা খাচ্ছে আর হাঁ করে ড্রামা দেখছে, যেন এমন করে দুজনের দিকে তাকিয়ে আছে। আমি তো সোফায় ঘুমিয়েছিলাম, হঠাৎ কিচেন থেকে আওয়াজ পাই আর নিজেরও পানির পিপাসা পায়, তাই এসেছিলাম। এসে দেখি ও খাচ্ছে। ও আমার বোন শশী, তুমি ভুল বুঝছো কেন? শশী রাগী গলায় বলল, মায়ের পেটের বোন তো না, বোন বউ হতে কতক্ষণ। মাঝরাতে তুমি এই মেয়ের সাথে দাঁড়িয়ে কি এমন কথা বলছিলে বুঝি না আমি, আমাকে বোকা পেয়েছো? দিদান শশীর হাত ধরে টেনে ওকে বাইরে নিয়ে এলো। দুজনে ঝগড়া দেখতে দেখতে খাচ্ছিল। পূর্ণতা দুজনে চলে যেতে আফসোস করে বলল, ইস কি সুন্দর নাটক দেখতে দেখতে খাচ্ছিলাম, আমার খাওয়া শেষ হওয়ার আগেই কেন চলে গেল। শশীকে দিদান রুমে এনে বলল, তোমার জন্য ওর সামনে আমাকে লজ্জায় পড়তে হয়েছে। আমি সোফায় ঘুমিয়েছিলাম, ওটাও দেখে ফেলেছে। কথা ঘোরাবে না তুমি, ওই মেয়ের সাথে কি কথা বলছিলে? আচ্ছা, তোমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না তো? আসতে ওকে বউ বলে পরিচয় দিল। আচ্ছা, দুজনের বিয়ে ঠিক ছিল না তো? চাচাতো মামাতো ভাই বোনেদের মধ্যে এসব হয়ে থাকে আমি জানি। পাগল তুমি, আমি ওকে পছন্দ করলে তোমাকে কেন বিয়ে করতে চাই? আমি তোমাকে ভালোবাসি, বোঝো না কেন? রুমে থাকা নিয়ে ঝামেলা না করলে কি এসব হতো? শশীর আগে দুঃখে বলল, রুমেই থাকো, আমার কাছাকাছি আসার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না, মনে রেখো। বলেই শশীর আগে বিছানায় শুয়ে পড়ল। আর দিদান চুপ করে দাঁড়িয়ে আছে, ব্যালকনিতে গিয়ে বসে রইল। পূর্ণতা খাওয়া দাওয়া শেষ করে এসে দেখলো দিদান নেই, কিন্তু তার বালিশ এখানেই পড়ে আছে। ও বালিশ হাতে নিয়ে হাঁটা ধরলো, দিদানের রুমে নক করতে লাগলো। শশী উঠে দরজা খুলল বিরক্ত হয়ে। এই বাসায় এত ঝামেলা কেন, অসহ্য হয়ে গেল একদিনেই। এদিকে দিদানো ব্যালকনি থেকে এগিয়ে এসছে, এখন আবার দরজায় নক করে কে দেখতে। পূর্ণতা বালিশ এগিয়ে দিয়ে বলল, এটা ড্রয়িং রুমে ফেলে এসেছেন, সকালে উঠে এটা দেখলে তো সবাই কি না কি ভাববে, তাই আমি এটা দিতে এলাম। শশী এক টানে বালিশ নিয়ে বলল, থ্যাংক ইউ, বলেই মুখের উপরে দরজা আটকে দিল। পূর্ণতা শক্ত হয়ে দরজার সামনেই দাঁড়িয়ে রইল।
ভোর সকালেই বাসায় লঙ্কা কাণ্ড ঘটে গেল। ভোর সকালে শশী রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। রাগের সঠিক কারণ বাসার কেউই জানে না, শুধু দেখা গেছে শশী রেগে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, আর তাকে থামানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে দিদান। পূর্ণতা সহ সবাই তাদের কাণ্ড কারখানা দেখছিল। আয়রা ফিসফিস করে পূর্ণতাকে বলল, মামি কি হলো ব্যাপারটা? পূর্ণতা বলল, তোমার নতুন মামি হয়তো তোমার মামার উপরে রাগ করে বাসা থেকে চলে গেল। এখন কি হবে? কি আর হবে, একটু পরেই দেখবে তোমার মামা তাকে হাতে পায়ে ধরে বাসায় নিয়ে এসছে। তোমার কষ্ট লাগছে না এসব দেখে? পূর্ণতা আয়রার দিকে সরাসরি তাকিয়ে বলল, কষ্ট লাগবে কেন? তোমার হাজবেন্ড তোমাকে রেখে আরেকজনকে আহ্লাদ করছে, তা দেখে কি খারাপ লাগছে না? অবাক স্বরে বলল আয়রা। না, উল্টো তাদের আধিক্যতা দেখে মজা পাচ্ছি। তোমার মামার প্রেমে আমি দিওয়ানা না, তার কিছুতেই আমার কিছুই যায় আসে না। আয়রা আর কিচ্ছুটি বলল না। আশালতা বিড়বিড় করে বলছেন, ভালো হয়েছে আপদ নিজে থেকেই বিদায় হয়েছে। পূর্ণতা আশালতার দিকে তাকিয়ে বলল, মা বাড়ির বউকে আপদ বলছো? তুমি কি এখন দরজার শাশুড়ি হবার ট্রেনিং নিচ্ছ? তাই নিতে হবে। আশালতার কথা শুনে পূর্ণতা খিলখিলিয়ে হেসে উঠল। দিদান শশীর পিছু এসে বলল, তুমি কিন্তু এখন বেশি বেশি করছো শশী। তুমি রাতে আমাকে টাচ করলে কেন? বলেছিলাম না বিয়ের আগে এসব করবে না? একটা চুমুই তো খেয়েছি, এতে রাগ করছো কেন? এখন আমি এখানে থাকলে তুমি আর অনেক কিছু করতে চাইবে। বিয়েটা এখনো হয়নি, মাথায় রেখো। আর তোমার মাকে নিয়ে আমাদের বাসায় আসবে প্রস্তাব নিয়ে। এবার বিয়ের পরই আবার আমি এই বাসায় আসব। কি বলছো? আমরা চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করে আসি। ওসব করতে গেলে বাসায় জেনে যাবে বিয়ে না করে মিথ্যে বলেছি। তখন কি হবে ভাবো? মায়ের চোখে আর ছোট হতে চাই না। আমি কোনো রাস্তার মেয়ে না দিদান, তুমি আমাকে একটুও বিশ্বাস করো না শশী। এতদিন ধরে বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করেছি, তুমি শোনোনি, বাসায় আসলে মিথ্যা বলালে। এখন আবার আয়োজন করে প্রস্তাব দিয়ে বিয়ের কথা বলছো। বিশ্বাস করতে পারি না, কারণ আছে, তুমি সেটা জানো। তুমি আমার বিশ্বাস ভেঙেছো, এবার যা বললাম তাই করবে। আসছি বলে শশী অটোতে উঠে চলে গেল। দিদান অটোর দিকে তাকিয়ে থম মেরে দাঁড়িয়ে আছে। পূর্ণতা দেখলো দিদান একাই বাসায় আসছে, ওর কপাল কুঁচকে এলো। ও ধীর পায়ে দিদানের দিকে এগিয়ে আসলো। আপনার বউ কই? দিদান পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার চোখে মুখে তাচ্ছিল্য ফুটে উঠেছে, খুব লজ্জা পেল দিদান। পরিস্থিতি সামলাতে মাকে ডেকে বলল, মা শশী ওর মাকে দেখতে গেছে। পূর্ণতা বলল, দেখে মনে হলো আপনার সাথে রাগ করে গেছে। দিদান কাচু মাচু মুখ করে বলল, আরে না, তোমার ভুল ধারণা হয়েছে হয়তো। দিদান নিজের রুমে চলে এলো। শশীর উপরে প্রচণ্ড রাগ হচ্ছে, এভাবে ওকে নিয়ে খেলছে। যখন যা মন চাচ্ছে তাই করছে। কেমন বিপদে ফেলেও চলে গেল। এখন আবার আয়োজন করে সম্বন্ধ নিয়ে বিয়ে করতে হবে। সবকিছু কি খেলা পেয়েছে? নিজের মনে নানান কথা বলে দিদান রাগে ফুঁসছে। রাগে কি করবে বুঝতে পারছে না, রুমেই পায়াচারি করছে। হঠাৎ চিকন মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসতেই দিদান পায়াচারি থামিয়ে স্থির হয়ে দরজার দিকে তাকালো। পূর্ণতা দরজার একটু ফাঁক করে ওর দিকে তাকিয়ে বলল, আসতে পারি? আসো, থমকানো কণ্ঠে বলল দিদান। পূর্ণতা ভেতরে ঢুকে চারপাশে চেক করে বলল, এ কি ভাবি, সব জিনিস নিয়ে কি একেবারে চলে গেল নাকি? দিদান তো খেয়ালই করেনি এসব। ও খেয়াল করে দেখলো আসলেই শশী সব নিয়ে গেছে। দিদান নিশ্চুপ হয়ে আছে, তাই পূর্ণতা বলল, মা আপনাকে ডাকছে, আসুন। পূর্ণতা চলে গেল। দিদান শশীর নাম্বারে কল দিয়ে ওকে জিজ্ঞাসা করতে চাইলো সবকিছু নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল, কিন্তু করলো না ফোন। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। ও মায়ের কাছে আসলো। আশালতা ওকে বলল সবার সাথে শপিংয়ে যেতে। দিদানের মন মেজাজ খারাপ হয়ে আছে, কিন্তু মায়ের কথায় অমান্য করতে ইচ্ছে করলো না। বাসায় আসার পর যখন থেকে জানতে পারছে শশী ওর বউ, তখন থেকে বাসায় কেউ তেমন কথা বলছে না ওর সাথে। ও ব্যাগে করে কি এনেছে সেটাও কেউ দেখলো না আগ্রহ করে, অথচ আসার খবর পেতেই সবাই কত কিছুর আবদার করেছিল। দিদান বিকেলে সবার সাথে মার্কেটে গেল। আয়রাকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর সাইমনের জন্মদিন, তাই মোটামুটি কেনাকাটা করা হলো। সন্ধ্যায় ছোট সাইমনের জন্মদিন উপলক্ষে বাড়ি সাজানো হলো, সবকিছু রেডি করা হলো। সবকিছু এক হাতে পূর্ণতাই করলো। সবার সাথে পূর্ণতার এত সুন্দর বন্ডিং দেখে দিদানও চমকালো। মেয়েটা ভালোই, বিড়বিড় করে বলল। ও প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে শুধু ঘুরে সবকিছু দেখছে। সাইমন কেক কেটে সবার আগে পূর্ণতাকে খাইয়ে দিল। পূর্ণতা হেসে ওকে খাইয়ে দিল। তারপর ওর জন্য আনা গিফট দিল ওর হাতে। গিফটের কথা ভুলে গিয়েছিল দিদান, তাড়াতাড়ি রুমে গিয়ে ল্যাকিস নিয়ে আসলো। তারপর সব বের করলো, সবার জন্য যা যা এনেছে। শশী চলে গেছে, তাই সবাই একটু সন্তুষ্ট। তাই সবাই কার জন্য কি এনেছে নিতে আসলো। পূর্ণতাও দাঁড়িয়ে আছে, সবাইকে সব দিয়ে দিল, কিন্তু পূর্ণতার জন্য কিছুই আনেনি, এটা তো স্বাভাবিক। ও এই বাসায় আছে এটাই তো দিদান জানতো না, জানলেও আনতো না। পূর্ণতা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আশালতা নিজের শাড়ি ফেরত দিয়ে বললেন, লাগবে না আমার তোর জিনিস।
তোর জিনিস তোর বউকে দিয়ে দিস, বলেই তিনি চলে গেলেন গম্ভীর মুখে নিজের রুমে। আয়রা বলল, মামু তুমি মামির জন্য কিচ্ছু আনোনি? এটা কি তুমি ঠিক করেছো? একটা জিনিস আনলে কি এমন হতো? তোমার জিনিস আমারও নিতে ইচ্ছে করছে না, বলে আয়রা ফেরত দিয়ে দিল ওকে দেওয়া আইফোন। পেছন থেকে আয়রার মা মেয়েকে টেনে বলল, মামা এত ভালোবেসে দিয়েছে, নে। আয়রার মা একটু লোভী টাইপের, ভাইয়ের না জানিয়ে বউ নিয়ে আসায় রাগ করেছিল, কিন্তু দামি জিনিস পেয়ে তিনি গলে গেছে, শুধু আশালতার মনকেই গলাতে পারল না। দিদানের হাত থেকে ফোন নিয়ে তিনি মেয়ের হাতে দিলেন। সবাই এখন আহ্লাদ করছে দিদানকে। পূর্ণতা ধীর পায়ে জায়গা ত্যাগ করলো। আশালতা রুমে এসে কাঁদছে ছেলের কাছে। এত কষ্ট করে ছেলে মানুষ করেছে, কিন্তু ছেলেটা অমানুষ তৈরি হয়েছে। পূর্ণতা এসে তাকে কাঁদতে মানা করলো। তিনি থামলেন না। পূর্ণতা নিজের প্রয়োজনীয় সব গোছগাছ করতে লেগে পড়ল। আয়রা তখনই রুমে এসে বলল, মামি তুমি যেও না প্লিজ, আমাকে আগামীকাল দেখতে আসবে, তুমি এখন যেও না। পূর্ণতা বলল, আজ জন্মদিন তাই আটকে দিলে, আগামী পাত্র আসবে তাই থাকতে বলছো। 2 দিন পর বিয়ে ঠিক হতে পারে, তার জন্য আবার থাকতে বলবে। আমার মন টিকছে না, বিলিভ মি। তোমার কষ্টটা বুঝতে পারছি মামি, কিন্তু তাও থাকো না। আয়রা আর আশালতা জোর করায় আবার পূর্ণতাকে রাজি হতে হলো। পরের দিন আয়রাকে দেখতে আসলো ছেলে, ছেলের মা বাবা এসেছে। ছেলে হাই স্কুল টিচার, নাম শরণ। সবাই বসার ঘরে বসতে দেওয়া হয়েছে। ভেতরে বসে পূর্ণতা সব সাজাচ্ছে। আয়রা সুন্দর করে শাড়ি পরে রেডি হয়েছে। পূর্ণতা ফলের ট্রে এনে রাখলো তাদের সামনে। তার একটু পর আয়রাকে নিয়ে আসলো। পাত্রপক্ষের সাথে আশালতা, দিদান ও আয়রার বাবা বসে আছে। আয়রাকে ওদের সামনে এনে বসানো হলো। আয়রা সালাম দিয়ে লজ্জায় লাল টুকটুকে হচ্ছে। দুই একটা কথা বলেই তারা আয়রাকে যেতে বলল। আয়রাকে নিয়ে চলে গেল পূর্ণতা। তারপর খবর আসলো ছেলে নাকি আয়রার সাথে একাকী কথা বলতে চায়। পূর্ণতা এসে শরণকে নিয়ে গেল। শরণ মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল। পূর্ণতা বলল, আসুন, থামলেন কেন? শরণ বলল, আপনি কি বিবাহিত? পূর্ণতা কপাল কুঁচকে বলল, কেন? না, এমনি জানতে মন চাইলো, কিছু মনে করবেন না। পূর্ণতা ভাবলো ওর 2 দিন পর ডিভোর্স হয়ে যাবে, তাহলে আর বিবাহিত বলার প্রয়োজন কি? পূর্ণতা বলল, আমি বিবাহিত না। বিবাহিত না কথাটা শুনেই কেমন জানি উৎফুল্ল হয়ে উঠল শরণ। পূর্ণতা অবাক হয়ে দেখল। শরণকে আয়রার রুমের সামনে এনে বলল, যান, এটা আয়রার রুম। শরণ বলল, ধন্যবাদ, বলেই শরণ আয়রার রুমে না ঢুকে বসার ঘরে চলে আসলো। পেছন থেকে চেঁচিয়ে ডাকলো পূর্ণতা, কিন্তু থামলো না শরণ। পূর্ণতা হতবুদ্ধি চোখে তাকিয়ে আছে। এটা কি হলো? পাত্রীর সাথে দেখা না করে পাত্র চলে গেল। পাগল নাকি সে?